হ্যালো স্টুডেন্ট, সৃজনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দেখো, এক এক করে আমাদের বাংলা, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইংলিশ, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান আমরা দিচ্ছি এবং প্রায় আমরা সাজেশানের একেবারে শেষ লগ্নে বা অন্তিম লগ্নে আমরা পৌঁছে গেছি। তো দেখো যে বাংলার যে সাজেশানগুলো দিয়েছিলাম বড় প্রশ্নর, সেই সাজেশানগুলোকে তোমরা পড়বে এবং এটাও বলেছিলাম, সেটা আমি জোর গলায় বলতে পারি, যে সাজেশান দেওয়া হয়েছে এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। বিভিন্ন জায়গায় তোমরা অযথা সাজেশান তোমরা দেখতে পাও বা থাকতে পারে তোমাদের কাছে 10 পাতার, 20 পাতার, 30 পাতার, সে যা হোক না কেন, এই সমস্ত কিছু নিয়ে বা এই সমস্ত কিছুর মধ্যে পড়ে তোমরা বিভ্রান্তির মধ্যে থাকবে না। তোমাদেরকে যে সাজেশানটা দিচ্ছি তোমরা বিশ্বাস করে সেই সাজেশানগুলো, বড় প্রশ্নের সেই সাজেশানগুলো তোমরা পড়তে থাকো। আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়বে না। এবং তোমরা অনেকে কমেন্টের মাধ্যমে বলেছিলে যে স্যার আমাদের শর্ট প্রশ্নের জন্য সাজেশান দিন। তো দেখো, সত্যি কথা বলতে গেলে বিষয়টা একটু হাস্যকর যে শর্ট প্রশ্নের তো ওইভাবে আর সাজেশান হয় না। হ্যাঁ, কিন্তু আমি ভাষা থেকে যে টপিকটা বা যে বিষয়টি তোমাদের সব থেকে কঠিন, সেই ভাষা থেকে আমি তবুও শর্ট প্রশ্ন সাজেশান দিচ্ছি। এবং এটাও তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে যে সাজেশানটা দিচ্ছি শর্ট প্রশ্নের, হ্যাঁ হয়তো একটু কিছু বেশি প্রশ্ন হবে, তোমরা বলতে পারো, অবশ্যই শর্ট প্রশ্নের জন্য কিছু প্রশ্ন পড়তে হবে। এটাতেও তোমাদেরকে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি যে এর বাইরে শর্ট প্রশ্ন পড়বে না। তার জন্য হয়তো সংজ্ঞা দুটো তোমাদেরকে বেশি পড়তে হবে। অযথা তোমরা সেই সাজেশানের মধ্যে দেখে বা বিভিন্ন জায়গাতে 100 পাতা, 110 পাতা, 115 পাতা সাজেশান বিভিন্ন জায়গায় দেখ না কেন, এই সময়টুকু দেখে লাভ নাই। আমি দেখো যে আজকে আমি 3টে অধ্যায়, যে আমাদের যে ভাষাতত্ত্ব বা ভাষার ইতিহাস, সেখান থেকে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব আর হচ্ছে তোমার শব্দার্থ তত্ত্ব, এই 3টে অধ্যায় থেকে বেশি না, হয়তো আমি নাম্বারিংগুলো 5টা, 6টা, 7টা করে দিয়েছি, এর মধ্যে কিছু সংজ্ঞা ঢুকে আছে। এই সংজ্ঞাগুলো আমার করে দিলেই আমাদের কি হবে, যে সাজেশানটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো যে এই যে সাজেশানটা দেওয়া হয়েছে, এই সাজেশানটা আমি এবার তোমাদেরকে বলছি। তো দেখো, হ্যাঁ, যে প্রত্যেকটা যে তোমাদের যে আমাদের যে এখানে দেওয়া আছে যে অধ্যায় ভিত্তিক, সে অধ্যায় ভিত্তিক আমি আলোচনা করছি। তাহলে প্রথম যে অধ্যায়টা আছে, যে প্রথম অধ্যায়টা হচ্ছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা। তাহলে দেখো যে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, এগুলো থেকে তোমরা কি পড়বে সেগুলো আমি বলছি। যে এখান থেকে বড় প্রশ্ন দেখবা সম্ভবত সাজেশান দেওয়া আছে, বড় যেগুলো দেওয়া আছে সেগুলো পড়বে এবং তার পাশাপাশি এই সাজেশানগুলোও আমাদের দেওয়া হয়েছে। দেখো, তুলনামূলক, ঐতিহাসিক এবং বর্ণনামূলক। কি বললাম? তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কাকে বলে, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে। হয়তো পরীক্ষাতে দিতে পারে যে তুলনামূলক বা বর্ণনামূলক বা ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কাকে বলে, লেখো। শর্ট প্রশ্নের জন্য বলছি আমি। তাহলে এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত দেখো, সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান এবং শৈলী ভাষাবিজ্ঞান। তাহলে এখানে এই সংজ্ঞাগুলো ভালো করে মনে রাখবা, যে সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে, মনোভাষাবিজ্ঞান কাকে বলে, স্নায়ু ভাষাবিজ্ঞান কাকে বলে, নৃভাষাবিজ্ঞান কাকে বলে বা শৈলী ভাষাবিজ্ঞান কাকে বলে। তাহলে এই যে প্রত্যেকটা সংজ্ঞা, এই প্রত্যেকটা সংজ্ঞাগুলো তোমরা তোমাদের যে ভাষার ইতিহাস বা ভাষাতত্ত্ব যে বইটা আছে সেখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, এবং না হলে আমাকে বলবে, আমাদের যে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখান থেকে আমি সংজ্ঞাগুলো আমি দিয়ে দেবো। তাহলে এই গেল এখান থেকে এই তোমার সংজ্ঞা কটা। তারপরে দেখো 3 নম্বরে কি আছে, রেজিস্টার কাকে বলে, কোড বদল কাকে বলে। রেজিস্টার কি বা কোড বদল কি, এরকম আসতে পারে। বা টেস্ট পেপার থেকে তোমরা যে এবিটি এর যে টেস্ট পেপার, সেই এবিটি এর টেস্ট পেপারটা তোমরা ধরে ধরে প্র্যাকটিস করবে এবং সেখানেও দেখবা যে এসএকিউ এর ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো বিভিন্ন পেজে তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো ল্যাড কি, হয়তো ল্যাড ও পিইটি এর ফুল ফর্ম আসতে পারে, যে ল্যাড কি, যেটা কে ব্যবহার করেছিলেন বা এর প্রতিষ্ঠাতা কে, ল্যাড ও পিইটি কি, এটা আলোচনা করো, এটা দিতে পারে। আর একটা এখানে প্রশ্ন দেওয়া আছে, অভিধান বিজ্ঞান কাকে বলে বা অভিধান বিজ্ঞান বলতে কি বোঝো। তাহলে এখানে নাম্বারিংয়ের দিক থেকে 5খানা আর এর মধ্যে 2-3টে করে ভরা আছে, অর্থাৎ মোটা করে প্রথম চ্যাপ্টার থেকে আমি মাত্র ধরতে গেলে আনুমানিক 10খানা প্রশ্ন, শর্ট প্রশ্ন দিলাম, যে এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। কি বললাম? এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না।
তাহলে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে এই প্রশ্ন কয়টা তোমরা একটু পড়ে নেবে এবং আমরা দেখে নেবে, তাহলে তোমাদের শর্ট প্রশ্ন বলো বা 1 নম্বরের যে প্রশ্নের মান যেগুলো তোমার পড়ছে সেগুলো তো হবেই, এবং তার পাশাপাশি এখান থেকে বড় প্রশ্নও কিন্তু ঠিকঠাকভাবে গুছিয়ে লিখলে সেটাও তোমাদের হয়ে যাবে। তাহলে এই গেল ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা। তারপরে আমি চলে আসছি, দেখো যে ধ্বনিতত্ত্ব, আমাদের যে ধ্বনিতত্ত্বের চ্যাপ্টারটা একটু বড় আছে, সেই ধ্বনিতত্ত্ব থেকে কিছু প্রশ্ন রেখেছি এখানে। দেখো বিভাজ্য ধ্বনি কাকে বলে, অবিভাজ্য ধ্বনি কাকে বলে। এবার দেখো এখানে কি করবা, বিভাজ্য ধ্বনির সংজ্ঞাটা জানবে। এবার এই যে অবিভাজ্য ধ্বনি, তাহলে অবিভাজ্য ধ্বনির মধ্যে কি কি পড়ছে, দৈর্ঘ্য পড়ছে, শ্বাসাঘাত পড়ছে, জ্যোতি পড়ছে এবং সুর তরঙ্গ। তাহলে অনেক সময় দেয় যে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, অবিভাজ্য ধ্বনির উদাহরণ দাও, বা এরকম সংজ্ঞা তোমাদের প্রশ্ন আসতে পারে, দৈর্ঘ্য বলতে কি বোঝো, যেখানে মাপের দৈর্ঘ্য না কিন্তু, হ্যাঁ, সুর তরঙ্গ কাকে বলছে, শ্বাসাঘাত, যখন আমরা কোনো কথা বলছি তখন আমাদের কথা বলার সময় যাকে আমাদের একটা ঝোঁক পড়ে শ্বাসাঘাত, বিশেষ করে যারা উঁচু ক্লাসে যখন দেখবে যে ছন্দ কাকে বলে, ছন্দের জন্য আমাদের কিন্তু শ্বাসাঘাতটা জানতে হয়। অর্থাৎ আমরা যে কবিতাগুলো পড়ি, আমাদের কবিতাগুলোকে আমরা কেমনভাবে পড়বো, আমরা খুব জোরে পড়বো না আস্তে পড়বো না ধীর লয় পড়বো বা মধ্যম পড়বো, যে এই যে আমাদের যে 3টে লয়, সেই লয়ের ক্ষেত্রে কিন্তু শ্বাসাঘাত আমাদের দরকার। তারপরে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য ওঠানামা, যেটাকে আমরা বলছি সুর তরঙ্গ, সুরের ওঠানামা। তাহলে এখান থেকে বিভাজ্য ধ্বনি কাকে বলে, অবিভাজ্য ধ্বনির মধ্যে দৈর্ঘ্য পড়ছে, শ্বাসাঘাত পড়ছে, জ্যোতি, সুর তরঙ্গ, এটা তোমরা জেনে নেবে। তারপরে দেখো স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। দেখে মনে হচ্ছে স্যার কি প্রশ্ন, যে আমাদেরকে এখন কি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি শিখতে হবে? অবশ্যই, হ্যাঁ, যে তোমরা ক্লাস 9-এর তো ছিল এবং নিচু ক্লাসে দেখবা 7-8 অবশ্যই থাকতে পারে। তাহলে স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে, আর সব থেকে দেখবা যে এখানে তোমাদের যে 7টি যে মৌলিক স্বরধ্বনি, এই 7টি মৌলিক স্বরধ্বনি তোমরা জেনে নেবা। হস্যই এ ও এ অ আ, এই যে 7টা মৌলিক স্বরধ্বনির, এই মৌলিক স্বরধ্বনির অবস্থানটা কোথায়, কিভাবে বসছে, এটা তোমরা জেনে নেবে। এবং তোমরা কি দেখবে যে আমাদের যে চ্যানেলে যে ভিডিওগুলো আছে তার প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে এই মৌলিক স্বরধ্বনির ওপরে আমি একটা ক্লাস দিয়েছি। সেই ক্লাসটা তোমরা যদি দেখে নাও তাহলে আশা করছি মৌলিক স্বরধ্বনি থেকে বা মৌলিক স্বরধ্বনিতে আর কোনো তোমাদের বিষয় জানার কোনো দরকার নেই। তাহলে যে তোমাদেরকে যে ক্লাসটা দেওয়া আছে সেটা প্লেলিস্টে গিয়ে দেখে নিবে, যে বাংলায় যে 7টি মৌলিক স্বরধ্বনি, সেই মৌলিক স্বরধ্বনিগুলির অবস্থান ছকের মাধ্যমে খুব সুন্দর করে সেটা তোমাদের করে দিয়েছি এবং প্রত্যেকটা সংজ্ঞাও ওখানে আলোচনা করে দেওয়া হয়েছে। তাহলে তোমরা ওই মৌলিক স্বরধ্বনিটা ওখানে আলোচনা করে নেবে। এবং তার পাশাপাশি স্বরধ্বনি কাকে বলে, যদিও স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে সংজ্ঞাগুলো পড়ে না এইচএসের ক্ষেত্রে, তবু একটু জেনে রাখবে, হ্যাঁ, যে মৌলিক স্বরধ্বনি গুলি কি কি, আমাদের কয়টি মৌলিক স্বরধ্বনি দেয়, অনেক সময় দেয়, এটা অপশন হিসাবে আমাদের শর্ট প্রশ্নতে এমসিকিউতে থাকবে, তোমরা পেয়ে যাবে। তারপরে চলে এসো ব্যঞ্জন ধ্বনি। দেখো এবার ব্যঞ্জন ধ্বনির মধ্যে আমাদেরকে কতগুলো জানতে হচ্ছে। অঘোষ ধ্বনি কাকে বলে, ঘোষ ধ্বনি কাকে বলে, অল্প প্রাণবর্ণ কাকে বলে, মহাপ্রাণবর্ণ কাকে বলে, উষ্মবর্ণ কাকে বলে, নাসিক্য ধ্বনি কাকে বলে, কম্পিত ধ্বনি। হ্যাঁ, তো একটু শর্টকাটে এগুলো আমি বলে দিচ্ছি। এই ব্যঞ্জন ধ্বনির ওপরে দেখবা যে আমার একখানা ক্লাস করা আছে, সেখানে ব্যঞ্জন ধ্বনির ওপরে যদি ক্লাসটা দেখো তাহলে এগুলো একদম জলের মতো সব ক্লিয়ার হয়ে যাবে এবং ছকের মাধ্যমে খুব সহজে কিভাবে করা যায় তারও বর্ণনা কিন্তু আমি সেই ক্লাসের মধ্যে দিয়েছি। তাহলে মৌলিক স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এর ক্লাস আছে, ক্লাসটা তোমরা যদি দেখে নাও তাহলে অনেকটাই উপকৃত তোমরা হবে। তাহলে ঘোষ ধ্বনি, এখানে একটু মনে রাখবা যে কণ্ঠস্বরের বিশেষ গাম্ভীর্য থাকলে তাকে আমরা কি বলবো, ঘোষ বলবো। কি বলবো, যাদের কণ্ঠস্বরের বিশেষ, অর্থাৎ যে ধ্বনিগুলি উচ্চারণ করার জন্য আমাদের কণ্ঠস্বরের বিশেষ গাম্ভীর্যের প্রয়োজন হয় তাকে ঘোষবর্ণ বলে। আর যে ধ্বনিগুলি উচ্চারণ করতে আমাদের কণ্ঠস্বরের বিশেষ কোনো গাম্ভীর্যের প্রয়োজন হয় না তাকে বলছে অঘোষ ধ্বনি। হয়ে গেল, তাহলে ঘোষ জানলাম, অঘোষ জানলাম। এবার আছে অল্প আর মহা। অল্প মানে কি, কম। তাহলে এখানে কি দরকার, শ্বাসবায়ু। আমরা যে বর্ণগুলি উচ্চারণ করি, উচ্চারণ করার সময় আমাদের অল্প শ্বাসবায়ু প্রয়োজন হলে, যে বর্ণগুলি উচ্চারণ করতে আমাদের অল্প পরিমাণ শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে আমরা অল্প প্রাণবর্ণ বলবো। আর যে বর্ণগুলি উচ্চারণ করতে আমাদের অধিক বা বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাকে আমরা মহাপ্রাণবর্ণ বলবো। তাহলে অল্প প্রাণবর্ণ হলো এবং মহাপ্রাণবর্ণ হলো। আর এই যে উষ্ম বর্ণ বা উষ্মধ্বনি, অর্থাৎ যে এই বর্ণ উচ্চারণ করার সময় আমাদের মুখ থেকে উষ্ম বা গরম শ্বাসবায়ু বের হয় বলে একে আমরা উষ্মধ্বনি বলি। আর নাসিক্য ধ্বনি তো তোমরা জানো যে আমরা নাসিকার সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেগুলোকে আমরা নাসিক্য ধ্বনি বলি। এই নাসিক্য ধ্বনি বোঝার একটা উপায় হচ্ছে আমাদের যে ধরো ক থেকে ম পর্যন্ত, এই ক থেকে ম পর্যন্ত যে আমাদের
25টি স্পর্শ বর্ণ রয়েছে, তার প্রত্যেকটা বর্গের অর্থাৎ ক থেকে ম পর্যন্ত প্রত্যেকটা বর্গের শেষ বর্ণটা হচ্ছে নাসিক্য ধ্বনি বা নাসিক্য বর্ণ। কি বললাম? ক থেকে ম পর্যন্ত যে আমাদের যে বর্গ রয়েছে সে বর্গের শেষ বর্ণটাকে আমরা বলছি নাসিক্য বর্ণ বা ধ্বনি, আর একটা হচ্ছে আমাদের কম্পিত ধ্বনি। হয়ে গেল? তাহলে এইগুলো একটু তোমরা দেখে নেবে, এমসিকিউতেও দিতে পারে বা 1 নম্বরে কাকে বলে সেটাও দিতে পারে। এমনভাবে পড়ে রাখবে যাতে আমার প্রশ্ন যাই আসুক না কেন আমি যেন সেখান থেকে অ্যান্সার লিখতে পারি বা উত্তর আমি দিতে পারি। হয়ে গেল ব্যঞ্জন ধ্বনি। তারপরে এখানে দুটো সঙ্গে জেনে নেবে যে ধ্বনিমূল কাকে বলে এবং সহধ্বনি কাকে বলে। কি বললাম? যে ধ্বনিমূল কাকে বলে এবং সহধ্বনি কাকে বলে, এই দুটো সঙ্গে তোমরা জেনে নেবে যে ধ্বনিমূল কি বা ধ্বনিমূল বলতে কাকে বোঝায়, সেই দুটো তোমরা একটু জেনে নেবে। তারপরে 5 নম্বর কি বললাম? ন্যূনতম শব্দজোড় ও পরিপূরক অবস্থান আর মুক্ত বৈচিত্র্য কি। ন্যূনতম শব্দজোড় কি, পরিপূরক অবস্থান কি এবং মুক্ত বৈচিত্র্য, এই তিনটে তোমরা একটু জেনে নেবে। আর তার পাশাপাশি বললাম যে ধ্বনির সমাবেশ কি বা ধ্বনির সমাবেশ বলতে কি বোঝো সেটাও তোমরা একটু জেনে নেবে। ধ্বনির সমাবেশ আর একখানা এখানে দিয়েছি যে গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি, এখান থেকে বড় প্রশ্ন হয় এবং শর্ট প্রশ্ন। তো যা হোক, যে বড় প্রশ্ন যে সাজেশন দেওয়া আছে সেগুলো সাজেশন ভিত্তিক পড়বে, আর এখানে গুচ্ছধ্বনি বলতে কি বোঝো এবং যুক্তধ্বনি কি বা কাকে বলে সেই গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি জেনে নেবে। তাহলে এখান থেকে কি কি আমি শর্ট প্রশ্নের জন্য বললাম? বিভাজ্য ধ্বনি কাকে বলে, অবিভাজ্য ধ্বনি কি, অবিভাজ্য ধ্বনির মধ্যে দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি, সুরতরঙ্গ এগুলো জানবে। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির বিষয়টা একটু জেনে নেবে, যদিও পরীক্ষাতে পড়ে না। এবং 7টি যে আমাদের যে মৌলিক স্বরধ্বনি আছে সেই 7টি মৌলিক স্বরধ্বনি সম্পর্কে তোমরা একটু জেনে নেবে যে 7টি মৌলিক স্বরধ্বনি কী কী। আর তার পাশাপাশি ব্যঞ্জন ধ্বনির মধ্যে যেগুলো বললাম যে অঘোষ, ঘোষ, অল্প, মহা, উষ্মধ্বনি, নাসিক্য ধ্বনি, কম্পিত ধ্বনি, এগুলো শর্ট প্রশ্ন হতে পারে এবং 1 নম্বরের সঙ্গে আকারেও পড়তে পারে, তোমরা একটু জেনে নিলাম। তার পাশাপাশি ধ্বনিমূল, সহধ্বনি, ন্যূনতম শব্দজোড়, পরিপূরক অবস্থান, মুক্ত বৈচিত্র্য, আর দুটো দিলাম ধ্বনির সমাবেশ আর হচ্ছে তোমার গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি। তাহলে এই গেল আমার ধ্বনি তত্ত্ব। তাহলে ভাষাবিজ্ঞান ও তার শাখা পোশাখা হলো। ধ্বনিতত্ত্ব থেকে যে কয়টা দিলাম এই কয়টা করলেই হয়ে যাবে। আর একটা অধ্যায় আজকে আলোচনা করব, সেটা হচ্ছে শব্দার্থ তত্ত্ব। দেখো, শব্দার্থ তত্ত্ব থেকে এখানে 6খানা প্রশ্ন দিয়েছি। প্রথমে আছে ঐতিহাসিক শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব কি বা কাকে বলে। কি বললাম? ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব বা শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব কাকে বলে আলোচনা করো। 2 নম্বর আছে দেখো যে শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব কি, শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব কি আলোচনা করো। 3 নম্বর সত্য সাপেক্ষ তত্ত্ব ও বিষয়মূলক তত্ত্ব কি, তাহলে সত্য সাপেক্ষ তত্ত্ব বলতে কি বোঝো এবং বিষয়মূলক তত্ত্ব কি আলোচনা করো। 3 নম্বর গেল। 4 নম্বর দেখো সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা। নামগুলো আলাদা, বিষয় খুব সহজ। যেমন সমার্থকতা, হ্যাঁ সমার্থকতা বলতে কি, যে একটা শব্দের আরেক সমার্থ শব্দ কি হতে পারে, বিপরীতার্থকতা মানে হচ্ছে বিপরীত শব্দ, রাত দিন, হাসি কান্না, নাচ গান। আর ব্যাপকার্থকতা যেমন ধরো রং একটা শব্দ, তাহলে রং বলতে লাল, নীল, সবুজ, হলুদ প্রভৃতি, এটাই হচ্ছে ব্যাপকার্থকতা। বা ধরো একটা পাখি বলা হলো, এখানে 5টা পাখির নাম বলা হলো, ফুল বলা হলো 5টা ফুলের নাম, তাহলে এটাই হচ্ছে ব্যাপকার্থকতা। এগুলো আবার উদাহরণ দিয়েও প্রশ্ন দিতে পারে, ঘাবড়াবে না যে তাই তো স্যার ব্যাপকার্থকতা শব্দটা কেমন, একটু জেনে নেবে তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা। আর দিয়েছি থিসরাস কি বা থিসরাস শব্দের অর্থ কি, উৎপত্তি কি, এটা অনেক সময় দেয়, টেস্ট পেপারে পেয়ে যাবে। থিসরাস কি আর প্রয়োগ তত্ত্ব বলতে কি বোঝো, হয়ে গেল থিসরাস এবং প্রয়োগ তত্ত্ব। আর একটা দেওয়া আছে শব্দার্থের, এখানে 3টে জানবে, প্রসার, সংকোচ, রূপান্তর। এখান থেকে বড় প্রশ্ন একটা আসার চান্স, আর এখান থেকে অনেক সময় এমসিকিউ দেয় যে এই শব্দের আদি অর্থ কি ছিল, পরিবর্তিত অর্থ কি হলো, এটা শব্দের রূপান্তর না শব্দের প্রসার। তোমাদের যে ভাষাতত্ত্ব যে বইটা আছে সেই বইয়ের পাতাতে যে উদাহরণগুলো দেওয়া আছে আমি বলছি সেই উদাহরণগুলো একবার দেখে নেবা, প্রশ্ন ওই উদাহরণের বাইরে কিন্তু দেয় না। কি বললাম, বারবার করে বলছি এই জায়গাটা দেখবে। শব্দার্থের যে প্রসার, সংকোচ, প্রসার মানে অর্থটা বেড়ে গেল ছোট থেকে বড়, সংকোচ মানে হয়তো অর্থটা ছোট হয়ে গেল, আর রূপান্তর একটা থেকে আর একটাই রূপান্তরিত হয়ে গেল। তাহলে এটার উদাহরণগুলো দেখে নেবা। আর এটা থেকে সম্ভবত দেখবে যে আমি সাজেশনে দিয়েছি একটা বড় প্রশ্নের জন্য এখানে দিয়েছি, সেখানে জানলে একবারেই হয়ে গেল। তাহলে এই যে শব্দার্থ তত্ত্ব, শব্দার্থ তত্ত্বে কী কী দিয়েছি, ঐতিহাসিক ও শব্দার্থ ভিত্তিক শব্দার্থ তত্ত্ব, শব্দার্থের উপাদানমূলক তত্ত্ব, সত্য সাপেক্ষ তত্ত্ব, বিষয়মূলক তত্ত্ব, সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা,
আর থিসরাস ও প্রয়োগ তত্ত্ব। আর একটা দিলাম সব থেকে এবারের জন্য গুরুত্বপূর্ণ, শব্দার্থের প্রসার, সংকোচ, রূপান্তর, এবং যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো তোমরা একটু দেখে নেবে। তাহলে আজকে আমি কি করলাম, যে এই বাংলার 3টে অধ্যায়ের আমি শর্ট প্রশ্ন তোমাদেরকে দিলাম। আশা করছি এই যে শর্ট প্রশ্ন দেওয়া হলো এর বাইরে, এই 3টে চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়লে এর বাইরে পড়বে না। ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাখা, ধ্বনিতত্ত্ব আর শব্দার্থ তত্ত্ব। আর তোমাদের 2টো অধ্যায় থাকলো। নেক্সট ক্লাসে বা নেক্সট যে ভিডিও আসবে সেখানে আর 2টো আমার যে অধ্যায় আছে সেই অধ্যায় 2টো সম্পর্কে আর একটা ভিডিও দিয়ে দেবো। তাহলে আপাতত বাংলা সাজেশনটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, যে তোমরা এর আগে কমেন্টের মাধ্যমে জানিয়েছিলে স্যার রচনা কি করব। এইচএসের রচনার জন্য সাজেশন ভিত্তিক রচনা পড়ার দরকার নেই। কথাটা হয়তো শুনে তোমাদের কেমন লাগতে পারে, আমি একটু বলি। এইচএসে যে রচনা হয় সেখানে কিছু তথ্য তুলে দেয় প্রশ্নতে, সেই তথ্যগুলোকে অবলম্বন করে রচনা লিখতে হয়। তার জন্য কি হয়, আমি একটা ছক তোমাদেরকে দিয়ে দেব, টেলিগ্রামে পেয়ে যাবে ছক, এবং সেই ছকটাতে কোথায় কিভাবে লিখতে হবে সেটা বলে দেওয়া থাকবে, সেটা দেখে নেবে। তাহলে একটা করলে একটাতেই রচনা কমপ্লিট। কি বললাম, একটা যদি ছক করে নাও তাহলে একটা ছক করেই তোমাদের রচনা কমপ্লিট। এর জন্য অযথা তোমাদেরকে রচনা বা অমুক স্যার এই স্যার 5টা 6টা এরকম সাজেশন দিয়েছিল, এগুলো পড়ার দরকার নেই। রচনার জন্য একটা ছক করবে, একটা ছকে তোমাদের রচনা কমপ্লিট হয়ে যাবে। তাহলে রচনাটা নিয়ে তোমরা মাথা ঘামাবে না। হ্যাঁ, রচনার জন্য এক্সট্রাভাবে কোনো প্রশ্ন বা কোনো কিছু পড়ার দরকার নেই। সেই ছকটায় যেখানে ভূমিকা দেওয়া থাকলো, তার জীবনী, তার কর্মজীবনী, হ্যাঁ, তার পুরস্কার কি পেয়েছিল, কি কি কাজ করেছিলেন, দেখবে যে টেস্ট পেপারে বিদ্যাসাগর বলো, তারপরে এপিজে আব্দুল কালাম বলো, মৃণাল সেন বলো, এরকম অনেক দেওয়া হয়েছে। তো ওগুলোকে, ওই তথ্যগুলোকে বা যে তথ্যসূত্রটা তুলে দেয় সেই তথ্যসূত্রগুলোকে অবলম্বন করেই সেগুলো কিন্তু আমাদের লিখতে হয়। এই হচ্ছে আমাদের সেই রচনার যে বিষয়। ঠিক আছে, তাহলে রচনা বা প্রবন্ধ তোমাদের যেটা রয়েছে প্রবন্ধের জন্য বা প্রবন্ধের বিষয় নিয়ে তোমরা কিন্তু অত চিন্তা করবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা ক্লাসটা দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।